আসসালামু আলাইকুম। শুরু করছি ইলমা বেহরুজের উপন্যাস শৈলচূড়ায় চাঁদের হাসি, পর্ব ৩৭। সন্ধ্যার নীরবতা ভেঙে নিকিতার পায়ের শব্দ ছড়িয়ে পড়েছে এলোমেলো রাস্তায়। তার পরনে বাসার অগোছালো অপরিচ্ছন্ন ট্রাউজার আর গেঞ্জি। চুলগুলো এলোমেলো, বাতাসে উড়ছে অবাধে, ঠিক যেমন তার চিন্তাগুলো ছুটছে দিগন্তের দিকে। মুখে গহন বিষণ্ণতার ছাপ, চোখে শূন্যতা। সে হারিয়ে গেছে এই পৃথিবীর সীমানা ছাড়িয়ে কোনো এক অজানা জগতে। আকাশ থেকে ঝরে পড়া ফোঁটা ফোঁটা বৃষ্টি তার শরীরে লেগে ভিজিয়ে দিচ্ছে কাপড়। মনের গভীরে লুকিয়ে থাকা যন্ত্রণার কাছে এই বৃষ্টির স্পর্শ নগণ্য। ফ্ল্যাটের চার দেয়ালের মধ্যে আটকে থাকা দমবন্ধ পরিবেশ থেকে পালিয়ে এসেছে সে। সেখানে প্রতিটি মুহূর্ত তাকে গ্রাস করেছিল, প্রতিটি নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল। বাইরের এই পৃথিবীতে এসেও শান্তি খুঁজে পাচ্ছে না। প্রতিটি পদক্ষেপে তার হৃদয়ের ভারী বোঝা আরও বেড়ে যাচ্ছে। পথচারীদের উৎসুক দৃষ্টি তার দিকে নিবদ্ধ। কেউ কেউ বিস্ময়ে তাকাচ্ছে এই অদ্ভুত মেয়েটিকে, কেন সে এভাবে ঘুরে বেড়াচ্ছে। কেউ আবার সহানুভূতিতে চেয়ে আছে। তার চোখে মুখে যে দুঃখের ছাপ, তা দেখে কারো না কারো মন গলে যাচ্ছে। নিকিতার কাছে অবশ্য এসব অর্থহীন। সেই পৃথিবীর বাইরে কোথাও চলে গেছে, যেখানেই মানুষগুলোর দৃষ্টি, তাদের ভাবনা কিছুই পৌঁছায় না। রাস্তার আলোগুলো ঝাপসা দেখাচ্ছে বৃষ্টির ফোঁটায়। নিকিতার চোখে অশ্রুর আভাস। তার চোখের জল আর আকাশের জল দুটোই একাকার হয়ে যাচ্ছে তার গালে। আজ এই বৃষ্টিস্নাত রাতে একটা পুরনো ক্ষত আবার টাটকা হয়ে উঠেছে। 18 বছর আগের সেই দিনটা, যখন শর্মিতাকে সবার সামনে অপদস্থ করেছিল। সেদিন বাড়ি ফিরে নিজের রুমে ঢুকেই দরজাটা বন্ধ করে দিয়েছিল। বিছানায় শরীর এলিয়ে দিতেই চোখের জল আর আটকে রাখতে পারল না। বুকের ভেতর থেকে কান্নার ঢেউ উঠে আসছিল। শর্মির সেই কথাগুলো, তার অপমানজনক আচরণ আর রায়ানের নীরব দর্শকের ভূমিকা, সব কিছু মিলে মনে একটা ভয়ঙ্কর ঝড় বইছিল। জীবনটা তার কাছে অসহনীয় বোঝা মনে হচ্ছিল। মৃত্যু হয়তো এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে। এই চিন্তাটা মাথায় আসতেই একটা অদ্ভুত শান্তি অনুভব হলো। মনে হলো সমস্ত সমস্যার সমাধান খুঁজে পেয়েছে সে। পা টলছিল, তবু উঠে বাবার রুমের দিকে পা বাড়ালো। প্রতিদিন রাতে ঘুমের ওষুধ খান বাবা। থরথর কাঁপা হাতে আলমারি খুলে ঘুমের ট্যাবলেটগুলো বের করলো। অনেকক্ষণ তাকিয়ে রইল সেগুলোর দিকে। এই কয়টা ট্যাবলেটের মধ্যে লুকিয়ে আছে তার সব যন্ত্রণার শেষ। নিজের রুমে ফিরে আসতেই হঠাৎ অন্তরের গভীর থেকে একটা চিৎকার ভেসে এলো, না, তুমি এটা করতে পারবে না। সঙ্গে সঙ্গে মনে ভেসে উঠল ছোটবেলার স্মৃতি, মা বাবার আদর, ভাইয়ের দুষ্টুমি। জীবনের সুন্দর মুহূর্তগুলো চোখের সামনে ছবির মতো ফুটে উঠল। নিকিতা অজানা শক্তিতে ভর করে জানালার কাছে গিয়ে থমকে দাঁড়িয়ে রইল। হাতের ট্যাবলেটগুলো জোরে ছুঁড়ে দিল বাইরে। পরক্ষণেই চোখ থেকে অঝরে জল ঝরতে শুরু করলো। মেঝেতে বসে পড়ে প্রাণফাটা কান্নায় ভেঙে পড়ল। তার আর্তনাদে ঘরের দেয়াল পর্যন্ত থরথর করে কেঁপে উঠল। এমন সময় দরজার ওপাশ থেকে একটি চেনা স্নেহমাখা কণ্ঠস্বর ভেসে এলো, নিকিতা, দরজাটা খোল মা, এভাবে কাঁদছিস কেন? নিকিতা দরজার দিকে তাকালো ঠিকই, তবে উঠে দাঁড়ানোর শক্তি পেল না। অপমানের জ্বালা তার সর্বাঙ্গ পুড়িয়ে দিচ্ছে। মনের গহীন অন্ধকারে ভয়ানক যুদ্ধ চলছে। শর্মির সেই বিষাক্ত কথাগুলো বারবার প্রতিধ্বনিত হচ্ছিল কানে মারাত্মক অভিশাপের মতো। ওরে নষ্টা মেয়ে, তোর কি যোগ্যতা আছে রাইগানকে ভালোবাসার? কথাগুলো মনে পড়তেই লজ্জায় মাথা নিচু হয়ে এলো। চোখ বন্ধ করলেই ভেসে উঠল পার্কের সামনে জড়ো হওয়া 10ম শ্রেণীর আপুদের মুখগুলো। তাদের চোখে কৌতুক, বিস্ময়, এমনকি কারো কারো দৃষ্টিতে স্পষ্ট ঘৃণার ছাপ। সেই দৃশ্য মনে পড়তেই নিকিতার বুকের ভেতর শিরশির করে উঠল। মনে হলো পৃথিবীর বুক থেকে মিলিয়ে গেলেই বুঝি শান্তি। কি লজ্জা, কি লজ্জা!
শব্দগুলো হাতুড়ির মতো বারবার আঘাত করতে লাগলো তার মস্তিষ্কে। সমস্ত চেতনা বিধ্বস্ত করে দিতে চাইল অপমানের এই তীব্র জ্বালা। নিকিতা আবার উঠে পড়ল, আলমারির দিকে পা বাড়ালো। একটু খুঁজেই পেয়ে গেল সেই লাল ওড়নাটা, মায়ের দেওয়া প্রিয় উপহার। সিল্কের নরম কাপড়টা হাতে নিয়ে সিলিং ফ্যানের দিকে এগিয়ে গেল। থরথর করে কাঁপছে হাত। ধীরে ধীরে ওড়নাটা ফ্যানের সঙ্গে জড়াতে শুরু করলো। শেষ পাকটা দেওয়ার আগেই আবারও চোখের সামনে ভেসে উঠল স্নেহময়ী মায়ের মুখ, বাবার করুণ চোখ, ভাইয়ের সরল হাসি। মুহূর্তের মধ্যে মৃত্যুর ইচ্ছে বালির প্রাসাদের মতো ভেঙে পড়ল। একটা তীব্র শিহরণ বয়ে গেল সারা শরীরে। তড়িৎ গতিতে ওড়নাটা খুলে ছুঁড়ে ফেলল। লাল রেশমি কাপড়টা পড়ে রইল মেঝেতে, রক্তের স্রোতের মতো ছড়িয়ে। বাইরে থেকে এবার দরজায় শক্ত করাঘাত। শুধু মা নন, বাবা আর ভাইয়ের উদ্বিগ্ন কণ্ঠস্বরও ভেসে এলো। নিকিতা, দরজা খুলো, না হলে আমরা দরজা ভেঙে ফেলবো। বাবার গলা। নিকিতা আতঙ্কে ভারী পাথরের মতো পা টেনে দরজার দিকে এগিয়ে গেল। খিল খুলতেই সামনে দাঁড়িয়ে থাকা পরিবারের সদস্যরা স্তব্ধ হয়ে গেল তার অবস্থা দেখে। এলোমেলো চুল, ফোলা ফোলা চোখ, সমুদ্রের জলে ভেজা দুটি মণির মতো। বোঝা যাচ্ছিল তাদের রাজকন্যা অনেকক্ষণ ধরে কেঁদেছে। নিকিতার সারা শরীর থরথর করে কাঁপছে। এই বিধ্বস্ত মূর্তি দেখে বাবা মা হতবিহ্বল হয়ে গেলেন কিছুক্ষণের জন্য। তারপর মা এগিয়ে এসে নিকিতাকে বুকে টেনে নিলেন। ও মা, মা গো, আমার সোনা মা, কি হয়েছে তোর? মায়ের গলায় আকুল ব্যাকুলতা। নিকিতা নিষ্পলক দাঁড়িয়ে রইল, শুধু চোখের কোণ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। একটু দূরে থেকে বাবা এগিয়ে এলেন। মা আমার, কি হয়েছে বলো? আমাদের না বললে কিভাবে বুঝবো? তোমার জন্য আমরা সব সময় আছি, বলো কি সমস্যা হয়েছে? নিকিতা মাথা নিচু করে রইল, নিজেকে আড়াল করার প্রাণপণ চেষ্টায়। নাদিম বোনের পাশে এসে দাঁড়ালো, কাঁধে হাত রেখে বলল, নিকি, কেউ কিছু বলেছে তোকে? স্কুলে কোনো ঝামেলা? আমাকে বল, আমি সব ঠিক করে দেব। নিকিতার চোখের জল আরও বেগে ঝরতে লাগলো। মাথা নেড়ে শুধু না বোঝালো। স্কুলে কোনো সমস্যা হয়েছে মা? বন্ধুদের সঙ্গে মন কষাকষি? মায়ের গলায় এবার একটু তাগিদ। মনে লুকিয়ে রেখে নিজেকে কষ্ট দিস না। নিকিতার সারা শরীর থরথর করে কেঁপে উঠল। শরীর খারাপ লাগছে, ডাক্তার দেখাতে নিয়ে যাই। বাবার কণ্ঠ। নিকিতা আবার মাথা নাড়ল, চোখে অসহায়তার ছায়া। কোনো ছেলে তোকে বিরক্ত করেছে? কেউ হুমকি দিয়েছে? নাদিমের গলায় ক্রোধের আভাস। আমাকে একবার বল তো, আমি তার ব্যবস্থা করছি। নিকিতার চোখে ভয়ের ছাপ পড়ল। সে দ্রুত মাথা নাড়ল। শোনা মা আমার, এভাবে নীরব থাকলে কি করে বুঝবো? বল না, কি হয়েছে? তোর জন্য আমরা সব করতে পারি। মা আরও জোরে জড়িয়ে ধরলেন মেয়েকে। নিকিতা মায়ের বুকে মুখ গুজে ফুঁপিয়ে কেঁদে উঠল। মায়ের চোখেও জল। তিনি ধীরে ধীরে মেয়ের পিঠে হাত বোলাতে লাগলেন। দেখো বাবা, তুমি না বললে আমরা কিভাবে সাহায্য করব? আমাদের ওপর একটু আস্থা রাখো, বললেন বাবা। নিকিতা মায়ের বুক থেকে মুখ তুলল, লাল চোখ, ভেজা গাল। কিছু না বাবা, আমি আমি শুধু একটু একা থাকতে চাই। তোর অবস্থা দেখে তো তা মনে হচ্ছে না। কিছু হয়নি, বল না প্লিজ। তোর পাশে দাঁড়ানোর জন্যই তো আমরা আছি। নাদিমের কণ্ঠে অনুনয়। নিকিতা নীরব, তার হাত কাঁপছে, চোখের দৃষ্টি অস্থির। মনে হচ্ছে কিছু একটা বলতে চায়, কিন্তু কিভাবে বলবে বুঝতে পারছে না। চোখের কোণে জমে থাকা অশ্রু আর বুকের ভেতর চাপা যন্ত্রণা, দুটোই তাকে ভেতর থেকে চিরে ফেলছে। মা সব কিছু লক্ষ্য করছিলেন। 15 বছরের একটি কিশোরীর জীবনে কত কিছুই না ঘটতে পারে। স্কুলের চাপ, বন্ধুদের সঙ্গে সম্পর্ক, বয়সের পরিবর্তন। তিনি জানে এই বয়সে কখনো কখনো নিজের মনের কথা বলতে সময় লাগে। চাপ দিয়ে কথা বের করার চেষ্টা করলে উল্টো ফল হতে পারে। আচ্ছা ঠিক আছে, মা অন্যদের দিকে তাকিয়ে বললেন, তার চোখে মমতার বোঝাপড়ার দৃষ্টি। তোমরা এখন থামো। মা, তুই একটু শান্ত হ।
এখন কিছু বলতে হবে না, আমরা তোকে একটু একা থাকতে দেব, কিন্তু দরজাটা খোলা রাখবি, কেমন? মায়ের কথায় নিকিতার চোখের কোণে একটু স্বস্তির আভাস দেখা গেল। সে আস্তে করে মাথা নাড়ল। মায়ের কণ্ঠস্বরে এমন একটা বোঝাপড়ার সুর ছিল যে তার বুকের ভেতরের চাপটা একটু কমল। নিকিতা, বাবা কথা শুরু করতে যাচ্ছিলেন। মায়ের চোখের ইশারায় তাকে থামিয়ে দিল। বাবা বুঝতে পারলেন এই মুহূর্তে মেয়েকে আর প্রশ্ন না করাই ভালো হবে। একজন কিশোরীর জীবনে এমন মুহূর্ত আসে যখন তার নিজের সঙ্গে কথা বলার সময় দরকার হয়। হয়তো স্কুলে কোনো সমস্যা, হয়তো বন্ধুদের সঙ্গে কোনো অপ্রীতিকর ঘটনা, কিংবা মনের গহীনে লুকিয়ে থাকা কোনো অব্যক্ত বেদনা যা বলার জন্য সাহস সঞ্চয় করতে হয়। এই বয়সে প্রতিটি আবেগ, প্রতিটি অনুভূতি এত তীব্র হয় যে তা প্রকাশ করার ভাষা খুঁজে পেতে সময় লাগে। মা, বাবা ও নাদিম পা টিপে টিপে বেরিয়ে এলো। ডাইনিং রুমের টেবিলের কাছে এসে থমকে দাঁড়ালো। চেয়ারগুলো টেনে বসতে গিয়েও তারা ইতস্তত করছিল, পাছে শব্দটা নিকিতার কানে যায়। বাইরে তখন সন্ধ্যা নামছে। জানালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে আকাশের রং বদলানোর খেলা। সূর্যের শেষ আলোয় মেঘগুলো রাঙা হয়ে উঠেছে। তিনজনের চোখাচোখি হলো। কেউ কথা বলছে না, তবু চোখের ভাষায় কত কথা। মায়ের চোখে জল টলমল করছে। তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। গলার স্বর ভেঙে পড়ল। কী যে হয়েছে ওর, কিছুই বুঝতে পারছি না। আমার বুক ফেটে যাচ্ছে। বাবা চেয়ারে হেলান দিলেন। কপালের ভাঁজগুলো আরও গভীর হয়ে উঠল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, সকালে তো সব স্বাভাবিক ছিল। স্কুলে যাওয়ার আগে হেসে খেলে নাস্তা করলো, বই খাতা গুছিয়ে নিল। হঠাৎ করে এমন পাল্টে গেল কেন? নাদিম তখন জানালার দিকে তাকিয়ে বাইরের আলো আঁধারির খেলা দেখছে। সে ধীরে ধীরে বলল, আমি শিওর নিকিকে কেউ কিছু বলেছে, নয়তো এভাবে কাঁদবে কেন? মায়ের চোখ দিয়ে তখন টপ টপ করে জল পড়ছে। রুমালের চোখ মুছতে মুছতে বললেন, কে কি বলবে ওকে? আমার নিকিতা তো কারোর সঙ্গে ঝগড়াঝাটি করে না। বাইরে গেলেও থাকে একদম চুপচাপ, কারো সাথে পাচে নেই। বাবা তখন একটু ভেবে নিয়ে বললেন, তুমি ঠিকই বলেছ, আমরা ওকে একটু সময় দিই, হয়তো নিজেই সব বলবে যখন প্রস্তুত হবে। এই বয়সে অনেক কিছুই মনে ঘোরে, হয়তো কোনো বন্ধুর সঙ্গে মন কষাকষি, হয়তো পড়াশোনার চাপ, কিংবা এমন কিছু যা আমরা ভাবতেই পারি না। মা বললেন, আমি ওর ওপর নজর রাখব, যদি কোনো সমস্যা হয়। কথাটা শেষ করতে পারলেন না, গলা বুজে এলো। বাবা আস্তে করে মায়ের কাপা হাতটা নিজের হাতের মধ্যে তুলে নিলেন। চিন্তা করো না, আমরা সবাই আছি ওর পাশে। দেখো না কত বড় হয়ে গেছে আমাদের মেয়ে, নিজের সমস্যা নিজেই সামলাতে শিখবে। আমরা শুধু ওর পাশে থাকব, দূর থেকে নজর রাখব। ডাইনিং রুমে তখন সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে। দেয়ালের স্পট লাইটগুলো জ্বলে উঠল। মৃদু আলোয় রুমটা নীরবতায় ডুবে গেল। টেবিলের চারপাশে বসে থাকা তিনজন মানুষের মনে একই চিন্তা ঘুরপাক খাচ্ছে। নিকিতার অন্তরের গভীরে কোথাও একটা অদৃশ্য ক্ষত হয়েছে, যা সে কারো কাছে প্রকাশ করতে পারছে না। সেই ক্ষতের গভীরতা কতটা, তার স্বরূপ কী, তা জানার কোনো উপায় নেই তাদের। বাইরে এতক্ষণে সন্ধ্যা গভীর হয়েছে। জানালার পর্দা দুলছে হালকা হাওয়ায়। দূরে কোথাও একটা পাখি ডেকে উঠল। আর ঠিক তখনই নিকিতার রুম থেকে ভেসে এলো নিকিতার চাপা কান্নার শব্দ। মা আর থাকতে পারলেন না, উঠে দাঁড়ালেন। বাবার দৃঢ় হাতের স্পর্শ তাকে থামিয়ে দিল। শুধু অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই তাদের। অপেক্ষা। কখন নিকিতা নিজে থেকে তার অন্তরের বেদনার কথা প্রকাশ করবে, কখন তারা সবাই মিলে মুছে দিতে পারবে তার চোখের অশ্রু। পরিকল্পনা মতো ঢাকায় যাওয়া হলো না। নিকিতার অস্বাভাবিক আচরণ পুরো পরিবারকে বিচলিত করে তুলেছিল। শুক্রবার সারাদিন সে নিজের রুমে নিঃশব্দে কাটিয়ে দিল। কথা বলার চেষ্টা করলেও শুধু হুম না দিয়ে উত্তর দিচ্ছিল। তার এই অস্বাভাবিক নীরবতা পরিবারের উদ্বেগকে আরও বাড়িয়ে তুলল। শনিবার সকালে যখন বাবা, মা ও নাদিম স্কুলে গিয়ে ব্যাপারটা খোঁজার পরিকল্পনা করছিল, তখনই নিকিতা নিজের রুমের দরজা খুলে বেরিয়ে এলো। তার চোখে মুখে ক্লান্তির ছাপ,
চুলগুলো এলোমেলো, চোখের নিচে কালি। স্পষ্টতই সারা রাত ঘুমোতে পারেনি সে। তোমরা স্কুলে যাবে না। নিকিতার কণ্ঠস্বর ভারী। বাবা ধীরে ধীরে মেয়ের পাশে এসে দাঁড়ালেন। নিকিতার রুক্ষ চুলে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কি হয়েছে মা আমার? তোমার মনের ভেতরে যা আছে সব খুলে বলো। বাবা মা তো তোমার পাশেই আছে। নিকিতার চোখে জল টলমল করতে লাগলো। সে নিজের ভেতরেই একটা যুদ্ধ করছে, সত্যি কথা বলা আর লুকিয়ে রাখার মধ্যে। অনেকক্ষণ চুপ করে থেকে শেষ পর্যন্ত একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার ক্লাসে কোনো বন্ধু নেই বাবা। তার গলার স্বর কেঁপে উঠল। কেউ কেউ আমার বন্ধু নয়। মা বিস্ময়ে হতবাক। এতদিন তো বলতি তোর ক্লাসের সবাই তোর খুব ভালো বন্ধু, সাইমা, রুমানা, তানভি, ওরা সব। নিকিতা মাথা নেড়ে জোর দিয়ে বাধা দিল, না মা, কেউ আমার বন্ধু নয়। তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। আমি যতবারই ওদের সঙ্গে মিশতে চেষ্টা করি ওরা আমাকে। কথাটা শেষ করতে পারল না সে। কি করে ওরা? বাবার গলায় এবার একটা চাপা রাগের সুর। কি করেছে ওরা? নিকিতা জানে তার প্রেমের ব্যাপারটা কখনোই বলা যাবে না। কিভাবে বলবে যে একটা ছেলের সঙ্গে দেখা করতে গিয়ে তার প্রেমিকার কাছে অপমানিত হয়েছে? কিন্তু এখন বাবা মাকে কিছু একটা তো বলতেই হবে। তাই সে আরও কিছু মিথ্যা যোগ করল, যদিও তার কণ্ঠস্বরে লুকিয়ে রইল অপরাধ বোধ। ওরা আমাকে বলে আমি নাকি। নিকিতা থেমে থেমে বলতে লাগলো, খুব বোকা। আমার নম্বর কম বলে ওরা আমাকে নিয়ে হাসাহাসি করে। সেদিন মিতু সবার সামনে বলল, তার গলা বুঝে এলো, আমি নাকি কখনো ভালো করতে পারবো না, আমি একটা অপদার্থ। কি? নাদিম রাগে লাল হয়ে উঠল। তার মুঠো শক্ত হয়ে গেল। এত বড় সাহস! দাঁড়া, আজ স্কুলে গিয়ে ওদের দেখে নিচ্ছি। তুই আমাকে আগে বলিসনি কেন? ওদের নাম বল শুধু। মা নিকিতাকে বুকের মধ্যে টেনে নিলেন। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। মায়ের বুকে মুখ গুজে থাকা নিকিতা অনুভব করল কিভাবে মায়ের বুকের ভেতর থেকে কান্না উথলে উঠছে। কেন এতদিন চেপে রাখলি এসব? আমরা কি তোর পর কেউ? তোর এত কষ্ট হচ্ছিল আর আমরা কিছুই জানতে পারিনি। মায়ের গলা ধরে এলো। নিকিতার চোখের পাতা ভিজে গেল। সে জানে তার প্রতিটি কথা মিথ্যা। এই মুহূর্তে সত্য বলার চেয়ে মিথ্যা বলাই ছিল সহজ। তার কণ্ঠস্বর কেঁপে উঠল, আমি ভয় পেয়েছিলাম মা, ভেবেছিলাম তোমরাও হয়তো। সে থেমে গেল। তারপর আবার বলতে শুরু করলো, ভেবেছিলাম তোমরাও বলবে যে আমি অযোগ্য, যে আমার পড়াশোনায় মন নেই, যে আমি সত্যিই। বাবা এগিয়ে এলেন, মেয়ের কাঁধে হাত রেখে বললেন, না মা, কখনো না। তুমি যাই করো, যেমনই হও, তুমি আমাদের কাছে সবচেয়ে দামি। কোনো পরীক্ষার খাতায় লেখা নম্বর দিয়ে তোমার মূল্য বিচার হয় না। নিকিতার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তার মনে হলো সে আরও ছোট হয়ে যাচ্ছে। বাবার এই অকৃত্রিম ভালোবাসা তাকে আরও বেশি অপরাধী করে তুলল। মা চোখের জল মুছে নিয়ে বললেন, তোর বাবা একদম ঠিক বলেছে। তুই আমাদের কাছে অমূল্য। তোর সহপাঠীরা যা বলেছে তা একদম ভুল। নাদিম পাশে এসে দাঁড়ালো। বোনের হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে আদর করে বলল, নিকি, তুই জানিস না তুই কত মেধাবী। তোর যে অসাধারণ ড্রয়িং করার ক্ষমতা, চমৎকার চিঠি লেখার ট্যালেন্ট, এসব তো অনেকের নেই। বাবা ঠিক বলেছেন, নম্বর দিয়ে মানুষের বিচার হয় না। বাবা গম্ভীর গলায় বললেন, আমি কাল সকালেই স্কুলে যাব। এ ধরনের আচরণ মেনে নেওয়া যায় না। প্রিন্সিপাল স্যারকে জানাতে হবে। হ্যাঁ, মায়ের কণ্ঠস্বরে রাগ আর দৃঢ়তা মিশেছিল। আমিও যাব। দেখতে হবে কোন শিক্ষিকারা ক্লাসে থাকেন, তারা কি করেছিলেন। এত বড় একটা ঘটনা ঘটলো আর কেউ কিছু দেখলো না। নিকিতার বুকের ভেতরটা ধক করে উঠল। মাথার ভেতর থেকে একটা ভয়ের ঢেউ ছড়িয়ে পড়ল সারা শরীরে। যদি স্কুলে গিয়ে সব জেনে ফেলে, যদি সত্যিটা বেরিয়ে পড়ে, না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। না না, নিকিতা প্রায় চেঁচিয়ে উঠল। তারপর নিজেকে সামলে নিয়ে আস্তে করে বলল, তোমরা যেও না প্লিজ, তাহলে সব আরও খারাপ হয়ে যাবে। কেন খারাপ হবে? বাবার চোখ সরু হয়ে এলো। তোমাকে যারা অপমান করেছে তাদের শাস্তি হওয়া দরকার। নিকিতা বুঝল এভাবে হবে না। বাবা মা যখন কোনো সিদ্ধান্ত নেন তখন তা থেকে সহজে সরে আসেন না। সে কৌশল পাল্টালো।
বাবা, নিকিতার গলায় কান্না জড়ানো সুর। আমি জানি তুমি আমার ভালোর জন্যই যাবে, কিন্তু তারপর কি হবে? আমাদের পক্ষে কোনো প্রমাণ নেই। শুধু আমার কথায় প্রিন্সিপাল বিশ্বাস করবে না। সে একটু থেমে আবার বলল, আর তাছাড়া আমি সেদিন ওদের এমন কিছু কথা শুনিয়ে এসেছি যে তার গলা ভারী হয়ে এলো। নাদিম বোনের পাশে এসে দাঁড়ালো। কি বলেছিস তুই? নিকিতা চোখ নামিয়ে নিল। সেদিন সেদিন আমি ওদের বলে এসেছি যে ওরা যত বড়লোকের মেয়েই হোক, টাকা দিয়ে মনুষ্যত্ব কেনা যায় না। ওদের বাবা মা শুধু টাকা দিতে পারে, কিন্তু ভালো মানুষ হওয়ার শিক্ষা দিতে পারে না। সে থামলো। আরও অনেক কিছু বলেছি, এমন সব কথা যা এমন সব কথা যা ওরা জীবনে ভুলবে না। বাবা মা দুজনেই স্তব্ধ হয়ে শুনছিলেন। নিকিতা জানতো এটা তার শেষ সুযোগ। আমি আর ওই স্কুলে যেতে চাই না বাবা, ওখানে গিয়ে লাভ নেই। তোমরা যদি স্কুলে যাও তবে ওরা হয়তো আমার নামে উল্টা অভিযোগ করবে, বলবে যে আমিই খারাপ ব্যবহার করেছি। কে জানে, হয়তো বলবে যে আমি ওদের অপমান করেছি। সে একটু থেমে বলল, তাই আমি নতুন করে শুরু করতে চাই, নতুন স্কুল, নতুন বন্ধু। প্লিজ বাবা, আমরা ঢাকায় চলে যাই। মা বাবার দিকে তাকালেন। তার চোখেও দ্বিধা, ওর কথাও ভাব বাড়াচ্ছে। এই বয়সে বাচ্চারা অনেক সময় নিজেদের মধ্যে ঝগড়াঝাটি মিটিয়ে নেয়। আমরা গিয়ে হয়তো ব্যাপারটা আরও জটিল করে ফেলবো। বাবা দীর্ঘশ্বাস ফেললেন। ঠিক আছে, যদি তুমি এইটাই চাও তাহলে আমরা আগামীকালই চলে যাব। আমারও অফিসে জয়েন করার সময় চলে এসেছে।